হাইড্রা থেকে একটা কোশ্চেন যদি তুমি না পড়ে যাও, আমি মনে করি তোমার হাত পা ভাঙ্গা লুলা বানায় দেওয়া উচিত, যাতে তুমি চলাফেরা না করতে পারো। ডিগবাজি খেয়ে চলা লাগে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমরা তোমাদেরকে জুলজির অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা তোমাকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সাজেশনের মাধ্যমে জুলজির সম্পূর্ণ সাজেশন কমপ্লিট করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো, আমরা তোমাদের এমনিতেই সময় কম, আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে একটা কথা বলি, প্রথম চ্যাপ্টার থেকে এত পরিমাণে কোশ্চেন, আমি কোনটা ফালাই কোনটা বাদ দিব, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের দুইটা অংশ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা যদি আমি একটু আগে দেখাই, দেখো দ্বিতীয় অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাকে পরীক্ষা এটা থাকবে, নন কড ডাটা পর্ব, একটা যে কোনো নন কড ডাটা পর্ব দেওয়া থাকবে, আর একটা কড ডাটা পর্ব দেওয়া থাকবে, অথবা মেরুদণ্ডী প্রাণী দেওয়া থাকবে। বলবে এই দুইটার মধ্যে কে বেশি উন্নত, এই যে কথাগুলো বলা থাকবে, কে বেশি উন্নত তুলনা করো। খুবই গুরুত্বপূর্ণ, 9 স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কি আসবে, তোমরা জানো সিলোম 3 প্রকার, প্রকৃত সিলোম, অপ্রকৃত সিলোম, সিউডো সিলোম বা ছদ্ম সিলোম। এই সিলোম এর প্রকারভেদ, কোন সিলোমের প্রাণী উন্নত, এ সিলোমেট ইউ সিলোমেটের মধ্যে পার্থক্য, মানে সিলোম নিয়ে একটা কোশ্চেন তুমি পাবা। দেন তোমরা জানো কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, অথবা অস্থিময়, তরুণ অস্থিময়, অথবা মাছের 3টা শ্রেণী আছে তোমরা জানো, সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি আর হচ্ছে কন্ডিকথিস। তো এই 3টা শ্রেণীর মাছের মধ্যে তুলনা, পার্থক্য, বৈশিষ্ট্য 8 স্টার, এই মাছ নিয়ে কোশ্চেন আসবেই পরীক্ষায়। প্রথম চ্যাপ্টার থেকে মাছ নিয়ে কোশ্চেন থাকবেই। তারপরে আরেকটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে তোমরা জানো কড ডাটা পর্বের মধ্যে 3টা উপপর্ব আছে, ইউরো ডাটা, সেফালো ডাটা, বাটি বাটা। এই 3টার মধ্যে তোমরা জানো বাটি বাটা সবচেয়ে বেশি উন্নত। তো 3টার মধ্যে কে বেশি উন্নত এটা আসবে, বা 3টার মধ্যে পার্থক্য আলোচনা করো, এইভাবে আসবে। দেন লাস্ট আরেকটা কোশ্চেন আসতে পারে, সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এটা নরমালি খ নাম্বারে আসে, ইদানিং এটা ছোট গবরগত চলে আসে। তো এই কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলার পরবর্তীতে তোমার যদি সময় পাও, তুমি এই কোশ্চেনগুলো করবা, নিডারিয়া, প্লাটিয়াম, চ্যানেল, এটা এগুলোর বৈশিষ্ট্য। অবশ্য এগুলো পড়লে ওইটা অটোমেটিকলি পড়া হয়ে যায়। তোমার প্রথম অংশটাতে যদি আমি বলি, প্রথম অংশটাতে এই প্রথম অধ্যায় প্রথম অংশটাতে যত বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমাকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটাই সমান গুরুত্বপূর্ণ, আমি কোনোটার বাদ দিতে পারতেছি না। তার মানে তোমাকে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য জানতে হবে, নিডারিয়া পর্ব, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য, অ্যানিলিডা পর্ব, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য, কর্ডাটা পর্ব, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে। দেন একাইনোডার্মাটা, ইউরোকর্ডাটা, এগুলার বৈশিষ্ট্য, পাখি আর স্তন্যপায়ী এগুলোর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য শিখে আপনাকে যাইতে হবে। এখানে যেগুলো দিছি এগুলো থেকে যে কোনো একটা থাকবে পরীক্ষায়। দেখো বাবা, হাইড্রা, ঘাসফড়িং অথবা রুই মাছ, এগুলো তোমার অপছন্দের টপিক হইতে পারে, বাট এগুলো থেকে কোশ্চেন আরো বেশি পরিমাণে আসে। এই হাইড্রা থেকে একটা কোশ্চেন যদি তুমি না পড়ে যাও, আমি মনে করি তোমার হাত পা ভাঙ্গা লুলা বানায় দেওয়া উচিত, যাতে তুমি চলাফেরা না করতে পারো। ডিগবাজি খেয়ে চলা লাগে। তো এই ডিগবাজি চলন, হাইড্রার ডিগবাজি চলন, হাইড্রার লুপিং চলন, লুপিং আর ডিগবাজি চলনের মধ্যে যে পার্থক্য, এটা 14টা স্টার দিয়ে রাখছি। দেখো এই কোশ্চেন না পড়ে পরীক্ষার হলে গেলে দেখবা তোমার হাত পা কেউ ভাঙ্গা লাগবে না, অটোমেটিক তোমার হাত পা ভাঙ্গা শুরু হয়ে যাবে। এই কোশ্চেন না পড়ে পরীক্ষার হলের দিকে ভুলেও যাবা না, আমি আবার বলতেছি। দেন চলে এসো আর যে দুইটা গুরুত্বপূর্ণ, হাইটার একটা কোষ আছে তোমরা নিউরোসাইট কোষ, এই নিউরোসাইট কোষ 9 স্টার, নিউরোসাইট কোষ অবশ্যই পড়ে যাবা, এই দুইটা কোশ্চেন অবশ্যই পড়ে যাবা। দেন যদি তারপরে সময় পাও, আরো দুইটা কোশ্চেন গুরুত্বপূর্ণ আছে, হাইড্রার মিথোজীবিতা আর হাইড্রার শ্রমবন্টন। তোমরা জানো হাইড্রার কোষগুলো এক এক কোষ এক এক কাজ করে, এই জিনিসটাকে বলে শ্রমবন্টন, 6 স্টার। আর হাইড্রা তোমরা জানো শৈবালের সাথে একসাথে মিলেমিশে বসবাস করে, এই ঘটনাটাকে বলে মিথোজীবিতা। তো এইটাও খুবই গুরুত্বপূর্ণ, দুইটাই পড়ে যাবা। দেন যদি সময় পাও কষ্ট করে আর 2-3টা এমসিকিউ পড়বা, সেটা হচ্ছে সিকিউ পড়বা। এই যে নিউরোসাইট কোষটা, এটা কিভাবে হাইড্রাকে আত্মরক্ষা এবং চলনে সহায়তা করে, 4 স্টার। আর অতিরিক্ত 2টা পড়বা, সেটা হচ্ছে হাইড্রা কিভাবে সূত্রক নিক্ষেপ করে বা হাইড্রা কিভাবে শিকার ধরে, আর একটা হচ্ছে হাইড্রার ওই যে সিলেন্টারন, যেটার মধ্যে খাদ্য পরিপাক হয়, এই সিলেন্টারনের গুরুত্ব, এটার মধ্যে কিভাবে পরিপাক হয় সে প্রক্রিয়াটা শিখে যাবা। ঘাসফড়িং থেকে কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আছে। দেখো 1 নম্বরে পড়বা যেটা, ঘাসফড়িং এর শ্বসন অঙ্গের গঠন, এটা শিখে যাবা। দেন ঘাসফড়িং এর দর্শন অঙ্গ নাম কি, ওমাটিডিয়াম, এটা জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ, অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঘাসফড়িং দেখে যদি তুমি এই পড়াটা এড়াইয়া যাও, তুমি যদি মনে করো ওমাটিডিয়াম না পড়ে পরীক্ষা দিতে যাবা, আর তুমি মনে করবা যে চোখ বন্ধ করে একটা সৃজনশীল তোমার বাদ পড়ে গেছে, দেন তোমাকে 7টা সৃজনশীল থেকে 5টা আনসার করা লাগবে। দেন আরেকটা, ওইটা হচ্ছে তো গুরুত্বপূর্ণ, ঘাসফড়িং এর এই ওমাটিডিয়াম দেশে কিভাবে দেখে, মানে ঘাসফড়িং এর দর্শন কৌশল, এই 2টা কোশ্চেন পড়ে যাওয়া মানে একটা সৃজনশীল কমন পড়ে গেছে একদম শিওর।
তারপর চলে আসো আর যেটা যেটা পড়বা গাসপুরিং এর রূপান্তর, গাসপুরিং এর রূপান্তর কি রূপান্তর? অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর পড়বা। দেন গাসপুরিং এর রেচন, গাসপুরিং কিভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে রেচন পড়ে যাবা। দেন গাসপুরিং এর রক্ত সংবহন সম্পর্কে পড়বা। রক্ত সংবহন দুই প্রকার আমরা জানি, মুক্তর বদ্ধ। এই মুক্তর বদ্ধের মধ্যে পার্থক্য পড়ে যাবা, এটা কিন্তু খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। আর কি পড়বা এখান থেকে? গাসপুরিং এর শ্বসন কৌশল পড়বা। শ্বসন কৌশলের চাইতে শ্বসন অঙ্গটার গুরুত্ব বেশি। আর গাসপুরিং এর মালপিজের নালিকার গঠন, দেখো গাসপুরিং এর মালপিজের নালিকার চাইতে রেচন প্রক্রিয়াটা গুরুত্ব বেশি। মালপিজের নালিকার মাধ্যমেই রেচন হয়, কিন্তু প্রক্রিয়াটার গুরুত্ব বেশি। আর তোমরা জানো শ্বসন অঙ্গের মাধ্যমে শ্বসন হয়, যে শ্বসনের চাইতে অঙ্গটার গুরুত্ব বেশি। তাই রুই মাছ থেকে একটা কোশ্চেন অবশ্যই পড়ে যাইতে হবে। রুই মাছ থেকে আমি আবারও বলতেছি, একটা কোশ্চেন আপনাকে অবশ্যই পড়ে যাইতে হবে রুই মাছ থেকে। কি কোশ্চেন? সেটা হচ্ছে রুই মাছের সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব। এই যে রুই মাছ কিভাবে কিভাবে আমরা টিকিয়ে রাখবো বাংলাদেশের মধ্যে, সেই প্রক্রিয়াটা। এটা না পড়ে গেলে দেখবেন 2 বছর 5 বছর 20 বছর পরে বাংলাদেশে আর রুই মাছ পাওয়া যাবে না, যদি এই প্রক্রিয়া আপনি না পড়ে যান। ঠিক আছে? তারপরে আর কি পড়তে হবে? দেখেন রুই মাছের যে হৃৎপিণ্ড, এটার গঠন, চিত্র, কাজ, এটা পড়ে যেতে হবে। তারপর সরি, এখানে গাসপুরিং রূপান্তর এটা ভুলে চলে আসছে। তারপর আসো আমাদের রুই মাছের হৃৎপিণ্ডের যে সংবহন, সেটা হচ্ছে একচক্রিয়া, মানুষ এটা হচ্ছে দ্বিচক্রী। এই একচক্রিয়া দ্বিচক্রির মধ্যে তুলনা, মানে রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ডের মধ্যে তুলনা। তারপর আসো রুই মাছের যে একচক্রী সংবহন, এই সংবহন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। এর আগেরটা ছিল রুই মাছের হৃৎপিণ্ড, এটা চিত্র, আর এটা হচ্ছে রক্ত সংবহনটা কিভাবে হয় সেটা 7 স্টার। তারপর আসো রুই মাছ কি দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়? ফুলকা। এই ফুলকার গঠনের চিত্রটা কিন্তু আপনাকে শিখতে হবে 6 স্টার। আর এই ফুলকা দিয়ে শ্বাস প্রশ্বাস কিভাবে নেয় এটা আপনাকে শিখতে হবে 4 স্টার। তারপরে আসেন আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। রুই মাছের যে পটকা, এই পটকাটার চিত্রটা কিন্তু শিখতে হবে, খুবই ইজি একটা চিত্র, এটার মধ্যে সহজ চিত্র আর জুলজিত হয় না, এটা হচ্ছে 7 স্টার। তারপরে আসেন ঘাসফড়িং পশ্চেন আর রুই মাছ পশ্চেন, এই দুইটার মধ্যে শ্বসন তন্ত্রের পার্থক্য, অন্য কিছু না, শুধু শ্বসন তন্ত্রের পার্থক্য। আর এটা হচ্ছে ওই যে পটকা পশ্চেন না, এই পটকার সাথে আরেকটা পড়ে ফেলবেন, পটকার গুরুত্ব। পটকার দুইটা একসাথে পড়ে ফেলবেন, হ্যাঁ, যে কোনোটা রিটেনে থাকতে পারে। পরিপাক ও শোষণ চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন অবশ্যই পড়বেন। আমি একটা কোশ্চেন আগে ভাগে বলে দিতেছি, সেটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা, 14টা স্টার। আপনি চিন্তা করেন তো, এটা না পড়ে গেলে আপনার পরীক্ষার হলে গিয়ে কি আফসোসটাই না করবেন। যখন দেখবেন পরীক্ষার হলে গিয়ে এই কোশ্চেনটা চলে আসছে আর আপনি পড়ে যান নাই, আপনার কাছে কেমন লাগবে? দেন পাকস্থলীতে খাদ্যের পরিপাক কিভাবে হয়? দুইভাবে, যান্ত্রিক, রাসায়নিক, এটা সব জায়গাতেই 2 প্রকারের। তাহলে এই পরিপাকে পাকস্থলীর ভূমিকা, পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা, এটা 9 স্টার। দেখেন এগুলো মিস দেওয়া যাবে না, এগুলো প্রত্যেকটা পড়ে যেতে হবে আপনারে। দেন আসেন শর্করা পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা, শর্করা কিভাবে পরিপাক হয়, কোথায় কোথায় পরিপাক হয়, 6 স্টার। তারপরে আসেন আপনারা জানেন ক্ষুদ্রান্ত্রের মধ্যে সব ধরনের খাবার পরিপাক হয়, এই জন্য ক্ষুদ্রান্ত্রের মধ্যে বলা হয় চূড়ান্ত পরিপাক। তাহলে ক্ষুদ্রান্ত্রে খাদ্যের চূড়ান্ত পরিপাকের ভূমিকা 9 স্টার। এগুলো না পড়ে গেলে খাবেন একটা ধরা, মারা খাবেন, বাঁশ খাবেন, ধরা খাবেন। আমি আবারও বলতেছি, না পড়ে গেলে একটা বাঁশ খাবেন, তাও তো যেমন তেমন বাঁশ না, আইক্যওয়ালা বাঁশ আছে না, আইক্যওয়ালা বাঁশ। আপনি যদি এই কোশ্চেন না পড়ে যান, আপনি আইক্যওয়ালা বাঁশ খাবেন, একদম শিওর ধরে রাখেন। তারপরে আসেন যকৃতের ভূমিকা কিন্তু 2 প্রকার, সঞ্চয়ী আর বিপাকীয় ভূমিকা। তো যকৃতের বিপাকীয় ভূমিকা 14 বার আসছে, আর যকৃতের সঞ্চয় আর বিপাকীয় ভূমিকা এই দুইটা মিললে যদি আসে পরীক্ষায়, ওটা 7 স্টার। তাহলে দেখেন যকৃতের ভূমিকা, যকৃতের ভূমিকা আমি আবার বলতেছি, যকৃতের ভূমিকা পরীক্ষা আসবে মানে আসবে, না পড়ে গেলে তো বললামই আইক্যওয়ালা বাঁশ খাবেন মানে শিওর খাবেন। তারপরে চলেন পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, পরিপাকে হরমোনের ভূমিকা। তারপরে আসেন অগ্নাশয় কিভাবে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা কোশ্চেন আপনাকে পড়তে হবে। লাস্ট একটা জিনিস পড়বেন, যদি আমাদের শরীরের স্বাস্থ্য বেড়ে যায়, মানে স্থূলতা হয়ে যায়, ওবেসিটি হয়ে যায়, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। ইজি কোশ্চেন এটা, কারণ এটা না পড়া ছাড়াও অ্যান্সার করা যায়। এই 4র্থ চ্যাপ্টার মানে রক্ত সঞ্চালন, এখানে অনেকগুলো কোশ্চেন, তা আপনি একটু বেছে বেছে পড়বেন, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বেশি স্টার দেওয়া, সেগুলো আগে পড়বেন। দেখেন একটু বেশি স্টার হলো আমরা কয়েকটা দেখি। হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা, আমরা জানি আমাদের হৃৎপিণ্ড নিজে নিজেই নিয়ন্ত্রিত হয়, জিনিসটা বলে মায়োজেনিক নিয়ন্ত্রণ, পেসমেকারের সাহায্যে জিনিসটা হয়। তাহলে এটা পড়তে হবে আপনাকে। দেন পেসমেকার যদি নষ্ট হয়ে যায়, প্রাকৃতিক পেসমেকার, তাহলে কৃত্রিম পেসমেকার কিভাবে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, বা পেসমেকার আমরা জানি প্রাকৃতিক পেসমেকারের নাম হচ্ছে অ্যাসিনোড, অ্যাসিনোড অকার্যকর হলে আপনি কি করবেন, এই 7 স্টার। তাহলে 2টা 7 স্টারের কোশ্চেন পাইলাম। আর কি কি আছে দেখো, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলার, এগুলোর প্রত্যেকটার প্রতিকার, এগুলোর উত্তর একই, 3টার অ্যান্সার একই। তো এটা পড়ে যাবেন, এই 3টা কোশ্চেন আগে ভালো করে পড়বেন।
তারপরে আসেন হৃৎপিণ্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি মিস করে গেছি, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র একটু মিলে নিন, পরীক্ষার হলে যে দেখেন তো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের আসছে কিনা। দেখেন আপনি যদি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র পরীক্ষায় না পড়া না আইকা না যাই না যান, তাইলে আসলে আপনার মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। আপনি যে প্রেম টেম করেন আপনার আসলে শেখা খাওয়া উচিত একটা। আপনি হৃৎপিণ্ডের চিত্র আঁকতে পারেন না, প্রেম করেন, আবার পরীক্ষা দিতে যাইতেছেন, আপনার মরে যাওয়া উচিত। তাহলে আপনি অবশ্যই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র শিখে যাবেন, দেখেন এটা পরীক্ষা আসে কিনা, মিলিয়ে নিন একটু। তারপরে চলে আসেন আর কি, মানুষের এই হৃৎপিণ্ডের গঠন ও কাজ। একটা হচ্ছে শুধু চিত্র, আর একটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও কাজ। হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালন করে, 5 স্টার। মানুষের আমরা জানি মানুষের হৃৎপিণ্ড কয় চক্রী, দ্বিচক্রী। রুই মাছের এক চক্রী ছিল। তো হৃৎপিণ্ডের রক্তের গতিপথ ব্যাখ্যা করো। হৃৎপিণ্ডের রক্ত কোথা থেকে কোথায় যায়, কোন প্রকোষ্ঠ থেকে কোন প্রকোষ্ঠে যায়, এটা 5 স্টার, 5 বার। তারপরে আসুন ওই যে নিচে আরেকটা আছে কার্ডিয়াক চক্র ব্যাখ্যা। এগুলো মূলত একই ধরনের অ্যান্সার তিনটাই। তারপরে আসেন রক্ত তঞ্চন প্রক্রিয়া। রক্ত কিভাবে তঞ্চন হয়, হাত পা কেটে গেলে রক্ত পড়া কিভাবে বন্ধ হয়, এগুলো যদি না পড়ে যান দেখবেন একদিন আপনার হাত পা কাটছে, কাটা পরে দেখবেন রক্ত পড়া বন্ধ হয় না, দেখবেন আপনার ডায়াবেটিস হয়ে গেছে। আচ্ছা দেন আসেন মানুষের রক্তকণিকা 3টা আছে না, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকার কাজটা শিখবেন। তারপরে আসেন হৃৎপিণ্ডের কপাটিকা গুলো আছে না, হৃৎপিণ্ডের কপাটিকা গুলোর নামগুলো শিখে রাখবেন। হ্যাঁ, তারপরে আসেন হৃৎপিণ্ডের কপাটিকা গুলো কিভাবে কাজ করে, কপাটিকার ভূমিকা কি, এটা শিখবেন। তারপরে আসেন আপনারা জানেন ফুসফুসের জন্য যে সংবহন সেটাকে বলা হয় পালমোনারি সংবহন। এই পালমোনারি সংবহন সম্পর্কে আপনাকে জানতে হবে, পালমোনারি সংবহন। লাস্ট আসেন এনজিওপ্লাস্টি। আপনি জানেন আমাদের কোনো ধমনী যখন সংকীর্ণ হয়ে যায়, চর্বি জমে, তখন আমাদের ধমনীটারে মোটা করা, প্রশস্ত করা, ক্লিয়ার করার নাম হচ্ছে এনজিওপ্লাস্টি। এই এনজিওপ্লাস্টির মাধ্যমে কিভাবে ধমনী প্রশস্ত করা হয় এই প্রক্রিয়াটা শিখে যাবেন। শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টার ও বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টার, এইগুলো থেকে কোশ্চেন খুবই কম, তা আপনার জন্য ইজি হবে পড়া। বাট এই কম কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো একটাও বাদ দেওয়া যাবে না। দেখেন শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার বর্ণনা আর শ্বাস প্রশ্বাসে গ্যাসীয় পরিবহনে আমাদের এই শ্বাস সংযোগ মানে হিমোগ্লোবিনের ভূমিকা, এই 2টা কোশ্চেন পরে নেবেন। তারপরে আসেন ফুসফুসের গঠন ও কার্যকরী এককে বলে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের চিত্রটা ভালো করে শিখা যাবেন, একটা ছোট্ট একটা চিত্র ভালো করে অ্যালভিওলাসের চিত্র শিখে যাবেন। অ্যালভিওলাসের চিত্র, হৃৎপিণ্ডের চিত্র, ন্যাফ্রনের চিত্র, রুই মাছের পটকার চিত্র, ঘাসফড়িঙ্গের ওমাটিডিয়ামের চিত্র, এগুলো না শিখে গেলে খাবেন ধরা। দেন আসেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন ব্যাখ্যা। আপনি জানেন কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে পরিবহন হয়, এটা ভালো করে শিখে রাখবেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন ব্যাখ্যা। দেন যেটা না পরে পরীক্ষা হলে যাবেন না, আপনারা বারবার বলতেছি সাইনোসাইটিস নিয়ে আমি অনেকবার কথা বলছি। সাইনোসাইটিস পরীক্ষায় আসবে। সাইনোসাইটিস কাকে বলে, সাইনোসাইটিস বলতে কি বোঝায়, সাইনোসাইটিসের প্রতিকার, সাইনোসাইটিসের প্রতিরোধ, এগুলো পরীক্ষা আসবে। ষষ্ঠ চ্যাপ্টার বর্জ্য নিষ্কাশন থেকে 4টা কোশ্চেন পড়বেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাফ্রনের গঠন ও চিত্র। দেখেন আপনি এই কিডনির চিত্র তো আপনার আঁকা লাগতেছে না, কিডনির কার্যকরী একক হচ্ছে ন্যাফ্রনের গঠনের চিত্রটা একটু শিখা যায় এই চ্যাপ্টার থেকে, আর কিছু শিখেন না, অন্তত এটা শিখে যায়, কাজে লাগবে। আমি আবার বলতেছি 3টা নাম্বার পাবেন। তারপর আসেন যদি সময় পান আরো শিখবেন আমাদের দেহে কিভাবে পানি সাম্যতা রক্ষা হয়, যে ঘটনাটা আমরা কি বলি অসমো রেগুলেশন। আমি আবারও বলছি অসমো রেগুলেশন, এই প্রক্রিয়াটা একটু শিখে যাবেন। এটা খ নাম্বারও আসে। এডিএস এর ভূমিকা, এই হরমোনটা মূলত এই কাজটা করে দেয়, 4 স্টার। বৃক্কের কাজ কি, 3 স্টার। বৃক্ক কিভাবে মূত্র নিষ্কাশন করে, মূত্র কিভাবে তৈরি করে, এই সব কৌশলটা শিখে যাবেন, 3 স্টার।